করলাম, কারণ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেলাম, 106 টাকায় দুটো সকালবেলা, তাই না? তো এইভাবে আবার কালকে সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম। বৃহস্পতিবার অনেক রাত থেকে এই ব্লগটা শুরু হয়েছে। যখন তোমাদের শেয়ার করলাম না যে আশিস মাংস নিয়ে এলো, তারপরেও আমি সেদিনের মাংসটা ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি যে না, এত রাতে বিরিয়ানি করব না। আর আয়ুষ্মানের পরীক্ষা যখন পড়াচ্ছিলাম তখন রাত্রি মানে পড়িয়ে উঠতে উঠতে তো অনেকটা রাত হয়ে যায়। 9:30টার সময় রাত্রিরে মাংস নিয়ে এসে যদি বলে বিরিয়ানি করো, তখন তো সম্ভব নয় প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমি করতেও চাইনি, ধুয়ে রেখে দিয়েছি, বলেছি আগামীকাল হবে। তো সেই সময় ডিনারে বানিয়ে নিয়েছিলাম ঝটপট প্রেশার কুকারের মধ্যে সয়াবিনের তরকারি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর যথারীতি রাত্রিবেলার যে কাজগুলো থাকে, যেমন গ্যাসটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভিম জেল দিয়ে মেজে ফেলি, সেটা করে নিলাম। তারপরে এই দিকের যে কাউন্টার টপ সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আশিস ডিম নিয়ে এসেছিলো সাথে, সেগুলো ধুয়ে এখনও তোলা হয়নি। তো বটির কাজ তো রাতের মতন শেষ, তাই বটিটাকে ধুয়ে বারান্দায় রেখে এসেছি। আর গ্যাসের বার্নার যা যা থাকে সব মাজা হয়ে গেছে। প্রতিদিন তো রাতে ছোলা তারপর আমন্ড এগুলো ভেজাই। আমি না আজকে ছোলাটা দুপুরবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে স্প্রাউটস বের করব, ভীষণ উপকারী নাকি এমনি জানতামই, কিন্তু ইদানিং এটা খাওয়াটা আরও বেশি প্রয়োজন, সেই জন্য আমি ভেবেছিলাম যে করব। আর এই কিচেন টাওয়েলটা, এটা একদমই সুতির টাওয়েল, এটা দীর্ঘদিন ব্যবহার করছি, কিন্তু এটা কি বলো তো, এই খাবার দাবার ঢেকে রাখতে একদম পরিষ্কার, এটা একদম সেদ্ধ করে কেচে তুলে আমি দুপুরবেলায় রেখে দিয়েছিলাম। তো সেটাকে ভালো করে পেতে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, শুকিয়ে গেছিলো, তা ওই জন্য আরেকটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। তারপর আবার একটা সুতির কাপড় নিয়ে ওই ভিজে ছোলাগুলোর ওপরে আবার একটা ভিজে কাপড় রেখে দেবো। এতে না 24 ঘন্টার মধ্যে খুব ভালো স্প্রাউটস বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে যদি করো, মোটামুটি সবাই জানো, তাও আমি দেখিয়ে দিলাম, ফ্রিজে রাখবার কোনো প্রয়োজন নেই, নর্মাল জায়গায় রেখে দাও। তো এইভাবে ভিজিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। একদম সকালবেলায় কিন্তু স্প্রাউটস বেরোবে না, তবে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে বেরিয়ে যাবে। এই ভিডিওতেই তোমাদের সেটা দেখিয়ে দেবো। তো চিয়া সিড তো কদিন আগেই তোমরা দেখেছিলে, ডেলি গুডসের অর্ডার করেছিলাম, হাফ ঢেলে রেখেছিলাম, সেই হাফটা শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে, সেটাও শিশির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ রাত্রিবেলা বা চিয়া সিডটা ভেজাবো। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি চিয়া সিড কীভাবে খাই, বহুবার দেখিয়েছি। তো দুজনের জন্য 2 চামচ চিয়া সিড নিই আর কি, একটা গ্লাসের মধ্যেই নিয়ে নিই, পরের দিন সকালে হাফ হাফ করে ঢেলে নিই গরম জলের মধ্যে, সিম্পল গরম জল দিয়ে আমি খাই। রাত্রিবেলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিই। আবার জানো তো, অনেকে আধ ঘন্টা ভিজিয়েও কিন্তু খেয়ে নেয়, কিন্তু আমার মনে হয় ওভারনাইট সোকটাই বেশি উপকারী। তো চিয়া সিডে রোগা হয় কিনা আমি জানি না, তবে আমি খেয়ে অনেক উপকার পেয়েছি, তাই আমি এটা কন্টিনিউ খেয়ে যাই। এমন কোনো দিন যায় না যে আমি এটা বাদ দিই, যদি না সেটা শেষ হয়ে গিয়ে থাকে, আনা হয়নি তাই। আর টোটাল 12খানা আমন্ড এদিকে ভিজিয়ে দিই, সকালবেলা 4টে করে আমরা প্রত্যেকে খাই। আর এই দিকে না গরম জল বসিয়েছি সকালে আর রাতে, এইটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের বলতে পারো যে অভ্যেস, যে উষ্ণ গরম জল, উষ্ণ থেকে একটু বেশি, সামান্য বেশি গরম জলটা আমরা খুব আস্তে আস্তে খাই। এতে যেমন রাতে যে হজম শক্তি সেটাও খুব ভালো থাকে। আর এটা যেহেতু আয়ুষ্মানকে দেবো, তো তাই আমি একটু চেক করে নিলাম যে গরমটা ঠিক আছে কিনা। তো ওদিকে আয়ুষ্মানকে দিয়ে দিয়েছি, আর একটু গরম করব আমার আর ওর বাবার জন্য। তোমরা অনেক সময় খেয়াল করো যে আমাদের ধরো কিছু খাবার খেয়ে হজম হচ্ছে না ঠিক মতন, বা কোনো কারণে পেট ব্যথা হচ্ছে, গরম জল খেলে না সেই পেট ব্যথা তো কমেই খুব তাড়াতাড়ি, আর দ্বিতীয়ত পেটটা যে হালকা হয়ে যায় সেটাও ফিল করা যায়। কালকে তো ছোলাটাকে ওই জলে ভিজিয়ে এখানে রেখে দিয়েছি, তো এত তাড়াতাড়ি হয় না, তবুও কিছুটা কিছুটা নিচের দিক থেকে হয়েছে। বিকেলের মধ্যে কিছুটা হলেও স্প্রাউটস আশা করি বেরোবে। দেখো এখান থেকে একটুখানি বেরিয়েছে, বোঝা যাচ্ছে।
তো গতকাল যে ইডলির ব্যাটার কিছুটা ছিল ওটা দিয়ে আজকে সকালবেলা পেপার ডোসা বানিয়ে দিয়েছি। আমার কালকেই এক বান্ধবী আমাকে কমেন্ট করেছো যে ডোসাটা ঠিক মতন ওঠে না। যদি চাল ডালের রেশিওটা ঠিক থাকে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু এই একখানা বন্দুক নিয়ে এখন পড়েছে পরীক্ষার সময়। আর একটা যেটা সেটা হচ্ছে টেম্পারেচারটাও খুব ম্যাটার করে। আর ননস্টিক তাওয়াতে তো উঠবেই, লোহার তাওয়াতেও কিন্তু ওঠে, যদিও আমি কখনো ট্রাই করিনি। তোমরা দেখলে আমি প্রথমে 2-4 ফোঁটা তেল দিয়ে একটা কাপড় দিয়ে বুলিয়ে নিলাম। টিস্যু হলে বেশি ভালো হয়, টিস্যুটা না একদম শেষ হয়ে গেছে, আনাই হচ্ছে না। তার মধ্যে জলটা ছিটিয়ে নিলাম। জলটা ছেটানোর সময় কিন্তু গ্যাসটা বাড়ানো থাকবে এবং যখন দিয়ে এরকম হাতা দিয়ে যখন গোল করে ঘোরাবো তখনও বাড়ানোই থাকবে। তারপর সঙ্গে সঙ্গে কমিয়ে দেবো। আর দেখো কি সুন্দর পাতলা অথচ মচমচের ডোসা তৈরি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি উঠে গেল। দেখলে তো আমায় কিন্তু কোনো পরিশ্রমই করতে হলো না। প্রথম যে ডোসাটা হয় সেটা একটু সমস্যা হলেও হয় অনেকের, সেকেন্ড টাইম থেকে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর আমার যে ননস্টিকের ডোসা তাওয়াটা দেখছো এটা হচ্ছে বিনোদের। আমি অনেক দিন আগেই যখন আমার যে তাওয়াটা আছে না হকিন্সের অ্যানোডাইজ যে তাওয়া, যেটা রুটি করেছি পাশে রয়েছে, ওটার সাথে এটা কিনেছিলাম। বেশ দাম ভালোই নিয়েছিল, খুব একটা কম দাম নয়। তো এটা আমিও নিয়ে বসে পড়েছি আর একটা হচ্ছে, তবে খেলো না হচ্ছে আশিস। ও সকালবেলা ওকে পাউরুটি সেঁকে দিয়েছিলাম, বাটার দিয়ে পাউরুটি দিয়ে সেঁকে, তারপরে চা লিকার চা খেয়ে বেরিয়েছে, কাজে বেরিয়ে গেছে। আশ বললো আমি ওই আলু ছাড়া পেপার ডোসা খাবো না। ব্যাটার আছে অল্প আছে, খেলে করে দেওয়া যাবে, কিন্তু ওর আসবে না, ওর সময় নেই। তো একদিকে তো আয়ুষ্মানকে পড়াচ্ছি, উঠতেই পারছি না পড়া ছেড়ে, তার উপরে তো জানোই গতকাল চিকেন এনে রেখেছে বিরিয়ানি খাবে বলে, সেইটা বানাতে হবে। আমি যে কিভাবে করছি সেটা শুধু আমিই জানি, বা আমার মতন যে মাদের এখন এক্সাম চলছে, মাদেরই বলবো, বাচ্চাদের তো এক্সাম দিতে যায় কিন্তু আসল এক্সামটা মনে হয় মায়েরাই দেয়। সংসারের সমস্ত কাজ সেরে তার উপরে আবার সন্তানকে সঠিকভাবে তার পড়াটা রেডি হচ্ছে কি না, তাকে রিভিশন দেওয়ানো, সেইগুলো যে কতটা স্ট্রেস এবং কতটা টেনশানের কাজ, সেটা অবশ্য সব মায়েদের হয়তো হয় না। যাদের সন্তানরা ঠিক মতন নিজের পড়াটা নিজে করে নেয় তাদের জন্য এতটা হয় না সমস্যা, বা যারা হয়তো একটু বড় হয়ে গেছে। আমাদের বাচ্চারা হয়তো আর 2-1 বছর গেলেই মোটামুটি নিজেদের পড়াটা কতটা দরকার এবং কখন কি করতে হবে আশা করি সেটা তারা শিখে যাবে। আর এটাই হচ্ছে ওদেরকে ট্রেনিং পিরিয়ড, যে এটাই ওর কাজ আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আর ওকে সেই প্রয়োজনটা বোঝানো যে কখন কত ঘন্টা বা কতটুকু পড়ার সময় দিতে হবে, এই সময়টুকু ওকে বুঝিয়ে দিতে পারলে, এই পিরিয়ডটা ওর যদি ওকে আমি বুঝিয়ে দিতে পারি তাহলে আমি আশা করি পরবর্তীকালে আর কোনো সমস্যা আমার হবে না। তো 7 উঠে গেলে নিজেরটা নিজেই আশা করি তখন করে নিতে পারবে। এখনও হাতে আমার 2-3 বছর মতন তো সময় আছেই। তো এদিকে না ভাতটা খুব ঝটপট হয়ে গেছে দেখলেই, আর ওদিকে আমি একটু বেরেস্তাও বসিয়ে নিলাম। চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা দেরাদুন রাইস বিরিয়ানির চাল, আমি আলাদা লুজ কিনে আনি, প্রায় 3 কেজি মতন আমার কেনা থাকে এই চালটা, ফ্রাইড রাইস বিরিয়ানি সবেতেই এটা ব্যবহার করি। বেরেস্তাটা বানিয়ে বিরিয়ানিতে দেওয়ার জন্য রাখলাম, আর ওদিকে চালটা নর্মাল নুন তেল গোটা গরম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম 70%, না মানে 80%ও না 70% কুক করেছিলাম। আর এদিকে মাংসটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু মাংস আগে সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু বিরিয়ানির পিসগুলো বড় বড় হয়, তো সেদ্ধ করতে একেবারে চিকেনের মতন করতে গেলে সেদ্ধ করতে অনেক সময় নিয়ে নেয়, তাই আমি প্রেশারে 2 সিটি দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখলেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, কিছুটা পেঁয়াজ, টমেটো, 4টে টমেটো, কারণ টক দইটা অল্প ছিল, যদিও টক দইটা ভীষণই টক কিন্তু অল্প হওয়ার জন্য গ্রেভিটা কম হবে তাই। আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েও এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, হলুদ গুঁড়ো না দিলেও চলে, কিন্তু দিয়েছি কারণ বলে যে আমিষে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। টক দইটা ঘরে পাতা, কিন্তু ফ্রেশ নয়, প্রায় 2-3 দিন মতন হয়ে গেছে, তো সেই জন্য একটু টকটা বেশি হয়ে গেছে। আর এদিকে টক দই দিয়েও যখন খুব ভালো করে কষে তেল ছেড়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 ঢাকনা গোলাপ জল আর 2 ঢাকনা কেওড়ার জল। এই যে এটা হচ্ছে গোলাপ জল ছিল, এটা 1 ঢাকনা, আর কেওড়ার জল 2 ঢাকনা। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মিঠা আতর। একটা কথা বলি, আগে মিঠা আতর 1 ফোঁটা 1 ছিটা দিলে হতো, এখন কিন্তু আমি দেখেছি মিঠা আতর 1 ফোঁটা দিলে তার মধ্যে কোনো স্মেল তৈরি হয়ই না।
তো অলরেডি মানে চিকেনে তো দিয়ে দিলাম এইগুলো, তবে যখন রাইসটাকে আমি পার্ট বাই পার্ট বানাবো তখনও কিন্তু এই প্রত্যেকটা জিনিসই লাগবে। আর বিরিয়ানি মশলা এভারেস্টের ব্যবহার করতে আমি সবসময় ভালোবাসি, আর একটা শিশির মধ্যে এভাবে বড় এভারেস্টের মশলা এনে ঢেলে রাখি, আর যাতে গুলিয়ে না যায় তার জন্য এভারেস্টের যে প্যাকেটটা থাকে সেখান থেকে কাগজটা কেটে ওর মধ্যে ঢুকিয়ে দিই। বুঝতে পারলে? প্রায় 3-4 চামচ মতন, বড়ো চামচ নয় ছোটো চামচে 3-4 চামচ মতন এখানে আমি মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই যে সেদ্ধ চিকেনগুলোকে দিয়ে এখন খুব ভালো করে কষাবো। খুব বেশি তো এখানে তেল ছেড়ে গেছে মশলা থেকে, আর চিকেনও সেদ্ধ আছে, খুব বেশি না, জাস্ট ওর মধ্যে চিকেনের মধ্যে ফ্লেভারটা অ্যাড হলেই হলো। তারপরে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নিয়ে চলে গেছি সব জিনিসগুলো নিয়ে আমি ঘরে। রাইস ওদিকে তো আমি আর একটা কথা বলি, বিরিয়ানির রাইস কখনো উবুর দেবে না, ওই ছান্তা করে তুলে তুলে একটা জালি থালার মধ্যে রাখবে, এতে না ওই যে ফ্লেভারটা পুরো বজায় থাকে, প্লাস অতিরিক্ত ওভারহিটে সেদ্ধ হয়ে যায় না। পুরো ফ্যানের তলায় ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এদিকে স্টেপ বাই স্টেপ আর একটা জলের মধ্যে শুধু সিম্পল জল দিয়েছি, তোমরা চাইলে দুধ দিতে পারো, আমি মাংস থাকলে কখনো সেখানে দুধ ব্যবহার করি না, কিন্তু অ্যাকচুয়ালি দুধ খোয়া এগুলোই দেয়। তো দুধের মধ্যে ওই গোলাপ জল, কেওড়ার জল প্লাস মিঠা আতর দিয়ে নিয়েছিলাম। তো এখন এগুলোকে স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিয়েছি, ঘি সব আলাদা আলাদা করে নিয়েছি। তো আমি ওই জল এমনি নর্মাল জলের মধ্যে ওই লিকুইডটা বানিয়ে নিই, এতে ফ্লেভারটাও অ্যাড হয় আর ভীষণ ভালো লাগে খেতে। আর কোনো তোমার ভয়ও থাকবে না যে মাংসর সাথে দুধ, এগুলো একদম মানে কী বলো তো, মাংস আর দুধ হচ্ছে একদম ডেডলি কম্বিনেশন। হ্যাঁ, আমরা মুখের স্বাদের জন্য খাই, কিন্তু দেখো ঘরোয়াভাবে যখন বানাবো তখন তো হেলদি বা হেলথের ব্যাপারটাও চিন্তা করবো। বাইরের খাবার যখন খাই তখন চিন্তা করেও লাভ নেই, জানি তো। ঘরে যখন বানাবো যাতে ফ্লেভারটাও ভালো হয়, একদম বাইরের মতনই হয়, অথচ সেটা হেলদি থাকে। তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ এক এক করে নিচ্ছি। আর তোমরা চাইলে অনেকে যখন ওটাকে আবার হিটে বসাবে, তাওয়াতে বসাতে পারো নিচে তেজপাতা দিয়ে। আমি কিন্তু একটা গামলার মধ্যে জল নিয়ে তার উপরে ডেচকিটা ধরে বসিয়ে দিই, তাতে লেগে যাওয়ার চান্স তো একেবারেই থাকে না, আর খুব ভালো কিন্তু হিটটাও পায়। তো সাজানোর পরে একরকম কালার থাকে, আর হিট দেওয়ার পর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর ঘিটা যেহেতু তখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তো তার স্বাদ এবং রং সব আলাদা হয়ে যায়। দেখো এখন একদম কিন্তু প্রপার যেরকম বিরিয়ানি, তবে হ্যাঁ কালারটা আমি অল্প দিয়েছি, আর ওই ফুড কালার যেটা আমি কেকে ব্যবহার করি সেই কালার দিয়েছি, যার ফলে কি খুব একদম ট্যাকট্যাকে যে অরেঞ্জ সেটা দেখায় না। তো ঝটপট করে বেড়ে দিচ্ছি, প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো। একজন বউয়ের কথা বলতে পারবো না বউ কি হয়, কিন্তু একজন মা না সবসময় দশভুজাই হয়। তোমরা জানো না, আমি মানে উঠলাম দেড়টার সময়, আমি কিছুতেই উঠতে পারছি না যে উঠে আমি রান্নাটা করতে আসবো। বলছেও না যে মা তুমি যাও রান্নাটা করো, আমি মুখ চোখের এক্সপ্রেশন তুমি বসে থাকো, কিন্তু টাইম মতন খাওয়াটাও চাই, ওর মুখ চোখের এক্সপ্রেশন তুমি বসে থাকো তবে আমি পড়বো। তখন কিরকম রাগটা হয়। বলেও না যে তুমি যাও মা, আমি পড়ে তো এক্সপ্লোরও করে দিয়েছি। হ্যাঁ উচিত, তো সবাই জানে সেটা। তো তারপরে বিরিয়ানি কি প্রসেসিংয়ে কত তো জানো, আমি না কোনো মশলাপাতি করে রাখি না, কারণ আমি দেখেছি মশলাপাতি আগে করতাম যখন ও ছোটো ছিল, টেস্টটাই চলে যায়, রান্নায় টেস্টই হয় না। এত কষ্ট করে যখন রান্নাবান্না করি, ইনস্ট্যান্ট করি, পেঁয়াজ কাটতে কাটতে ভাজতে বসাই, ওদিকে মশলা করি, এরকমভাবে রান্না করি। বিশেষ করে সমস্যা হয়ে যায় কখন বলতে পরীক্ষার টাইমে বা যেদিন দেরি হয়ে যায় সেদিন। তাও আজকে আমার পুজো দেওয়ার ছিল না, কিন্তু জামা কাপড় ধুয়েছি, আরও নানা রকম আনুষঙ্গিক ঘরে কাজকর্ম থাকে সেগুলো। সব থেকে বড় কথা, ও যখন পরে ওই যে বসে থাকা, সেই সময় হচ্ছে কতটা টাইম নষ্ট হয় আমার নিজের ভিডিও। তাও তো আমি রাত্রিরে না ঘুমিয়ে 2-2:30 অবধি এডিটিং করে রাখি, যাতে সকালে আমাকে ওর সামনে মোবাইলটা নিয়ে বসে, তবুও থাম্বনেল বানানো এগুলো তো থাকে, তাকিয়ে বসে থাকবে। ভালো হয়েছে বিরিয়ানিটা, ভালো হয়েছে, থ্যাংক ইউ। বললে ভালো লাগে তাই না?
তো সেই হচ্ছে ব্যাপার। দেখলে ধোসা মানে এখন কি বলতো, এত আমার ছেলে বাইরের খাবার খেতে ভালোবাসে, ওকে ওই ক্রেভিং আটকাবার জন্য আমি বাড়িতে বানাচ্ছি এগুলো সব। কারণ বাইরের খাবার এখন খেলে ইমিউনিটি কম হবে, ইমিউনিটি কমবেই, এটা আমি একজন ডাক্তারের ভিডিও থেকে দেখলাম। বাইরের খাবার খেলেই ইমিউনিটিটা কমে, তখন বিভিন্ন ধরনের রোগ ভাইরাস অ্যাক্টিভ হয়ে যায় আরও বেশি করে। আর বর্ষাকালে তো নয়, চলবেই না। তো সেই জন্য জল খাবারেও থাকে, হাইজিন মেনটেন করে না, না এটাই হয়ে যায় সমস্যা। নুনটাও পারফেক্ট হয়েছে না? তাহলে আমি বিটনুন দিয়ে খাবে, হেভি টেস্ট লাগে। খেয়েছে কি জানি না, হালকা করে বিটনুন ছড়িয়ে খেলে না, দেখাবো নি, খালি গায়ে বসে আছে, বিরিয়ানি টেস্ট হয়। তো দুপুরের পর একটু রেস্ট নিয়েছি, কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। এই সময় তো জানোই একটু ক্লান্তি তো আসেই। তো আজকে সকাল থেকে আয়ুষ্মানই পুজো দিচ্ছে। আমি এখন প্রায় 4-5 দিন মতন ঠাকুর দিতে পারবো না। আয়ুষ্মান, এই যে কালকে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিলাম, ওখান থেকে ওকে আমি 3টে থালা 3টে গ্লাস দিয়ে পুজো দেওয়াই। মানে ওপরে একটা, নিচে একটা, আর ওই মা সরস্বতীর কাছে একটা থালা দিয়ে ওকে পুজো দেওয়াই। একসঙ্গে অতগুলো দিতে পারবে না বাবা। দেশ লাইট ওটাই ধরে না, কারণ ওই লাইটারটা না বেশিক্ষণ জ্বলে না, বুঝলে, নিভে যায়। मुझको प्रभु बोले मेरी खती सना साई राम साई राम साई राम साई सिंह साई सिंह साई सिंह सचिनारायण दायिनी तन्नी साई बचते ओम श्री दिवस विद्याय सचिनारायण दायिनी तन्नी साई बचते ओम श्री दिवस विद्याय सचिनारायण दायिनी तन्नी साई बचते जैसे विष्णु करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपी का कांत राधा कंठ দেখে ওই থালায় না পা লাগে তোমার, নিজেকে দেখিয়ে দেবে। আর একটু কর্পূর জ্বালিয়ে দিতে পারবে? নিতে না অল্প করে কর্পূর নেবে, একদম সামান্য নেবে কিন্তু। হ্যাঁ, আমি পুজো দেওয়া একটু একটু করে শিখিয়ে দিয়েছি। এখন ওকে থালা বাসনগুলো বললাম যে ধুয়ে এনে তুমি ভালো করে মুছে, যেরকম আমি করি, রেখে দাও। কালকে যখন তুমি পরীক্ষা দিয়ে এসে ঠাকুর দেবে, তোমার ঠাকুরের বাসনগুলো ধোয়া থাকবে, আলাদা করে ধুতে হবে না। সব মোছানো টোছানো, কাপড় টাপড় কী করতে হবে সব একটু একটু করে শিখিয়ে দিয়েছি। উফ, হাঁপিয়ে গেছে। আমি দেখ, কষ্ট প্রথম প্রথম হবে, তারপর আবার অভ্যেস হয়ে যাবে তোর এগুলো করতে করতে। তখন এগুলো মনে হবে যে এটা আমার নিত্য কাজ, তুই শিখে যাবি, তখন তোর আর প্রবলেম হবে না। বুঝে বুঝলাম। আচ্ছা চলো এবার তোমাদের দেখিয়ে দিই। আমি গতকাল রাতে জেপ্টো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। তার মধ্যে একটা জিনিস আমার একটু গন্ডগোল লাগছিল, তারপর আমি দেখে নিয়েছি। যদিও তোমরা বলো তোমাদের সাথে এরকম হয় কিনা, কারণ ওগুলো আগে আমি আনতাম না। ওইটা যেটা দেখাবো আগে এটা দেখে না। এই রিচ মেরিটা খাওয়া হয় বিস্কিট চায়ের সাথে ম্যাক্সিমাম টাইমে। আমি খাই না, খাই খুব কম, মেনলি আশিস আর আয়ুষ্মানই খায়। আর গণেশের ময়দা নিয়ে নিলাম। ময়দা ছিল এক প্যাকেট নয়, মানে আছে এখনও প্রায় 400 মতন। তো ওটা থাক, এটা বাড়ন্ত মানে যখন হবে তার জন্য আগের থেকে এনে রাখলাম। কেক টেক বানাই তো। আর এটা হচ্ছে একটা টাটা টি গোল্ডের চা, সন্ধ্যাবেলা যে খাওয়া হয়, এইটুকু আছে। আর মানে বাড়ন্ত হওয়ার আগেই আমি এনে রেখে দিলাম। আচ্ছা, সাদা তেলও ঘরে আছে, মানে ঘরে আছে বলতে প্যাকেট আর নেই, শুধুমাত্র সর্ষের তেল। এই সর্ষের তেলের একটা এক্সট্রা প্যাকেট আছে। সাদা তেল এই জাস্ট কদিন আগেই আমি ঢেলেছি, ওই যে ওপরে আছে, আর এখানে কিছুটা ঢালা আছে, মানে এক প্যাকেট পুরো আছেই আর কি, ধরে নাও। আর প্যাকেট এক্সট্রা নেই বলে একটা সানফ্লাওয়ার অয়েল এনে নিলাম। এগুলো আমাদের লুচি ভাজার ক্ষেত্রে, কেক বানানোর ক্ষেত্রে হয় ব্যবহার। আর একটা অফারে পেয়েছি কালকে, এই দেখো, ইয়েতে দেখাচ্ছিল 500, এটা আবার দেখছি 750। নিয়ে ভালোই করলাম। 750 না 500 কে জানে, বুঝতে পারছি না। কিন্তু 500 তো এত বড় হয় না সচরাচর। তো এটা না ডিউ ফ্রেশ বলে একটা জেল ডিশ ওয়াশার। তো এটা এবারে অর্ডার করলাম, কারণ বাই 1 get 1 ফ্রি পেলাম। 106 টাকায় দুটো পেয়ে গেছি, জেপ্টো থেকেই নিয়েছি। তো সেই জন্য এইটা নিয়ে নিলাম। দেখো, তো অনেক কমে পাই, প্লাস 75 রুপিস আমাকে জেপ্টো নিজের ওয়ালেট থেকে দিয়েছে। এত কিছু সস্তায় পেয়ে গেছি।
আমি চিড়ের পোলাও টোলাও মানে চিড়ের পোলাওয়ের যে চিড়ে সেটাও এখন ওই জেপ্টো থেকেই কিনি, তারপর চিয়া সিডটাও কিনি। যেটা দেখাবো তোমাদের, দাঁড়াও। এই যে আমুল গোল্ডের যে পেট জারটা কিনেছি, এইটা না ছোট এসছে, মানে 1 লিটারই লেখা কিন্তু বক্সটা ছোট, আগেরটা ছিল এত বড়, এই জাস্ট একটু আগে ফেলে দিলাম আমি, কিন্তু এটা 1 লিটারেরই, বুঝতে পেরেছো? এই দেখো, আমি এই নিয়ে 2টো অর্ডার করলাম, এর আগে কখনো করিনি। তো এখন যেহেতু দই পাতা হচ্ছে না, তার জন্য চাই মেনলি হচ্ছে, আয়ুষ্মান একটু একটু করে খায়। আর এই যে আমার চা আজকে এখানে হয়ে গেছে, একটু ভিজিয়ে রেখেছি। তোমাদের চা বানানোটা না দেখালে আমার ঠিক ভালো লাগে না। আর আশিস আজকে তো সেই খেয়ে দেই বেরিয়ে গেছে। তো আজকে তো ডিনার বানাবার ব্যাপার নেই, কিন্তু রাত্রিবেলা পুরো কিচেন থেকে শুরু করে সব কিছু ক্লিন করতে হবে। আগামীকাল যেহেতু শনিবার, সব কিছু ধুয়ে মুছে রাখবো, কারণ শনিবার করে তো এখন আমরা নিরামিষ খাই। তো কিচেন থেকে শুরু করে বটি থেকে শুরু করে সব কিছু মেজে ধুয়ে রাখবো। কিভাবে কি পরিষ্কার করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এমনিও প্রত্যেক দিন রাত্রে কিচেন তো ক্লিন করি। কি করিস না পড়ে? হয়ে গেল এত তাড়াতাড়ি? বাবা এখন কাজে আছে, এখন স্প্রে বটল কিনতে পারবে না, পরীক্ষা হয়ে যা কিনে দেওয়া হবে। হয়ে গেছে পড়া? দেখো এটা কে দিয়েছিল এই বন্দুকটা তোমায়? দাদু। এইটা দিয়েছিল বাবা মা, এটা বাবা মা দিয়েছে, বাবা দাদু দিয়েছে। দুটোকে জয়েন্ট করেছে। দাদু মানে আমার বাবা। একটা স্মৃতি, কত বছর আগের স্মৃতিটা। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু ঘরের যাবতীয় কাজ করি, আবার কিন্তু নিজের দিকটাও কেয়ার করি। তো এমন নয় যে আমি সারাক্ষণ কাজ করি মানেই আমি কিন্তু কাজ নিয়েই পড়ে থাকি বা ওই নাইটি পরেই সারাদিনের কাটিয়ে দিই, তা নয়। নিজেকে মেনটেন করাটাও খুব আমাদের কিন্তু প্রয়োজন, কারণ আমরা এমন একটা জেনারেশন যারা পড়াশোনার পাশাপাশি কিন্তু ঘরের সমস্ত কাজেও পারদর্শী। তো নিজেদেরকে কখনো হারিয়ে যেতে দিও না। কাজ করতে করতে আমার মাঝে মাঝে মনে হয় যে মানুষ যেন কখনো মিসগাইড না হয়, যে এগুলোই আমাদের জীবনের প্রধান লক্ষ্য। এর সাথে সাথে বই পড়া, তারপরে সময়ের সাথে কি চলছে, রাজনীতিতে কি চলছে এবং পারিপার্শ্বিক কী কন্ডিশন আছে সেই বিষয়েও যেন আমরা ওয়াকিবহাল থাকি। মানে কোথাও গিয়ে যেন আমাদেরকে হেরে না আসতে হয় যে এ তো শুধু ঘরের জিনিস কাজ নিয়েই থাকে, এর মনে হয় কোনো নলেজ নেই, সেটা নয়। যেখানে প্রয়োজন আমরা যেন সেখানে নিজেদের দেখাতে পারি। দেখো সোলার এক্লিপসটা করেছো, লুনারটা করে নাও। আমার লুনার এক্লিপস সেমই, আরে শুধু পিছনে মুখটা থাকবে, তাহলে না সেমই। বাবা এই কালার যেন এই দেখো ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, এগুলো যেন না হয়, একদম হবে না, কেয়ারফুলি করবে। হ্যাঁ একবার চ্যাপ্টার 16টা রিভিশন দিয়ে লাস্ট চ্যাপ্টার লাস্টটা বাবা। তো আর কিছু করি না করি, রাত্রিবেলা কিচেন আমার প্রত্যেক দিন পরিষ্কার থাকে, এমনকি নিচের ফ্লোরটা পর্যন্ত আমি মুছে নিই। কারণ ওই যে একদিন আমাকে একজন বলেছিল যে রাত্রিবেলা মানে ঠাকুর মা লক্ষ্মী আর কি কিচেন দিয়েই প্রবেশ করে, তো সেই জন্য কিচেনটাকে কিচেন আমার আমি একদম সবসময় নিট পরিষ্কার এন্ড ক্লিন। রাখি। আর চলো তোমাদের দেখাই, সকালবেলাও দেখলে তো কোনো স্প্রাউটস বেরোয়নি,
বেলার দিকেও মনে হয় দেখালাম। আর এই হচ্ছে এখন অনেক অনেক স্প্রাউটস বেরিয়েছে। কালকে কিন্তু এটা খাওয়া যেতেই পারে সকালবেলা, তাই না? তো এইভাবে আবার কালকে সকালবেলা আমি একদম সকালবেলা উঠে কিছুটা ছোলা ভিজিয়ে দেবো। এই ছোলাটা খাবার মতন উপকারী আর কিচ্ছু নেই। খুব খুব উপকারী। তোমরাও স্টার্ট করে দাও। আর এটা আপাতত থাক এখানেই। ও আগে এটা করে নিই। করে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখা যায়, কিন্তু যখন পুরোটা গ্রো হয়ে যাবে তখন ফ্রিজেও এখন গ্রো হবে। চলো তো হয়ে গেছে। আর আয়ুষ্মানের সাথে এখন আমাকে কালকে এসএসটি পরীক্ষা, ওর সাথে ওই ম্যাথসের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করা হয়নি। ম্যাথস পরীক্ষা ছিল না গতকাল, ওটা নিয়ে ডিসকাস করা হয়নি যে ও আনসারগুলো আদৌ ঠিক আছে কিনা। কাল থেকে পড়ে রয়েছে, তুমি ডিসকাস করনি। তো সেই এখন ম্যাথসের এগুলো ডিসকাস করবো, ও কি লিখেছে না লিখেছে। এখন পরীক্ষার সময় যত বন্দুক এই সেই নিয়ে পড়েছে না, পরীক্ষাটা হয়ে গেলে তখন কি খেলবে বলো তো? মোবাইল। হ্যাঁ তুমি বলেছো। হ্যাঁ, শুধু ফ্রাইডেতেই, বুঝেছো? তো এতক্ষণ ধরে ওকে বোঝানো হচ্ছিল। ফোনটা রেখে দিলাম কেন, বলছে এতদিন তো মোবাইল ওকে দেওয়া হয়নি, মোবাইল ওকে ছুতেই দেওয়া হয় না। তা বলছে আমি ওকে বলেছি ঠিক আছে, যেদিন ফ্রাইডেতে ওর নেক্সট ফ্রাইডেতে তো শেষ হয়ে যাবে, তোকে নেক্সট ফ্রাইডে তোর যখন ইচ্ছা তুই ফোনটা নিস পরীক্ষা দিয়ে এসে, যখন তোর ইচ্ছা হবে, তবে এমন না কন্টিনিউ। তো বলেছে খুব খুশি। আবার বলছে প্রত্যেকদিন 8 ঘন্টা করে, যেটা বাবা বলেছিল। আমি বলছি একেবারেই না, কারণ এখন না মানে ভীষণভাবে বাচ্চাদের ওপর মোবাইলের নেশা হয়ে যায়। শুধু বাচ্চা নয়, আজকেই আমি গ্রুপে একজন মা লিখেছেন যে তার মানে ফেসবুকে একটা গ্রুপে যে তার সন্তান বিটেক পড়ছে, ভাবা যায় বিটেক পড়ছে, তার কাছে দিন রাতের কোনো হিসাব থাকছে না। সে কিন্তু পড়াশোনায় ভালো ছেলে, 6টা বেজে যাচ্ছে, সকাল 6টা বেজে যাচ্ছে, তবু সে ঘুমোতে যেতে পারছে না খেলাটার নেশার চোটে। এবং সে জানে তাকে কলেজ যেতে হবে, তারপরে যেদিন ছুটি থাকছে 11টা 12টা অবধি ঘুমোচ্ছে। আর এই জিনিসগুলো চলতে থাকলে তো একটা সময় হার্টের সমস্যা হয়ে যাবে, যেটা ডাক্তার বলছে যে এই জিনিসটা যদি চলতে থাকে কন্টিনিউ, তাহলে কিন্তু যে কোনো সময় কার্ডিয়াক মানে সমস্যাগুলো হয়ে যেতে পারে, যেটার কোনো বয়স থাকছে না। কারণ মানুষ এখন সঠিক সময় ঘুমোয় না, সঠিক সময় ঘুম থেকে ওঠে না, খাওয়া দাওয়া তো ঠিকই নেই, মেন্টাল স্ট্রেস থাকে, এত মোবাইল ঘাটার জন্য স্ট্রেস হয়। তো আমি ওই জন্য শুধুই ফ্রাইডে দেবো, আর ওই নেক্সট ফ্রাইডে আবার পাবে, মানে সপ্তাহে একদিন, তার মাঝখানে কোনো মোবাইল ঘাটা একেবারেই নিষিদ্ধ। তো আমারও মনে হয়, আমি তোমাদেরকেও বলবো, এটা যারা এখনও কন্ট্রোল করতে পারছো না, এনি হাউ কন্ট্রোল করতেই হবে। আমরাই পারবো আমাদের নেক্সট জেনারেশনকে ঠিকভাবে তৈরি করতে, কি যেভাবেই করতে হোক না কেন। তো আমার সময় মানে আমি আমার মতন সময় কাটাবো বলে এটা আমিও এক সময় করেছি। আমার ছেলেকে মানে টিউশন ক্লাস সব কিছুতে আটকে রেখে যে আমি আমার মতন ভিডিও করব, আমি এই করে আমার ছেলেটার অনেক সমস্যা হচ্ছিল, পড়াশোনা বিশেষ করে ইউটিউব হ্যান ত্যান সব কিছুতে করে না আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো, যেটুকু রেজাল্ট করছিল সেটা শুধুমাত্র ওর ক্রেডিটে করছিল এতদিন। তারপরে আমি যখন ওকে ধরলাম ঠিকভাবে, মানে বাংলাটা তো আমিই পড়াতাম অ্যাকচুয়ালি বাংলাটা, কিন্তু বাংলাটার উপরে ইন্টারেস্ট নেই বলে ওখানে ভালো নম্বর পায় না, তবুও পায়, খুব খারাপ নম্বরও পায় না, কিন্তু খুব ভালোও পায় না। কিন্তু এখন অন্যান্য সাবজেক্টে ওর যেভাবে ইমপ্রুভ হয়েছে বেশ কয়েক দিনের মধ্যেই, সেটা যদি আমি আগে থেকে দেখতাম, আমি বললাম না আমরা কি করি নিজের, বিরক্ত করছে মোবাইলটা নিয়ে, তো ভাই তুই বস এক সেকেন্ড। তো সেই করতে গিয়ে বাচ্চাদের মোবাইলের নেশা হয়। আমি বলেছি ওকে ওই বন্দুকগুলোর, প্রচুর বন্দুক আছে, আমি তোমাদের দেখাবো, যেগুলো ভেঙে গেছে, তখন একটু ছোটো ছিল তো, নিজেও ভেঙে দিত অনেকগুলো, আবার আমিও ছুঁড়ে দিতে গিয়ে ভেঙে যেত। এবারে আমি বলেছি তোকে আমি ভালো বন্দুক কিনে দেবো। তারপর যেখানে অ্যাকচুয়াল আমার বাবা যেখান থেকে ড্রেস কিনতো অফিসের পুলিশের ড্রেস, ওখানে ওকে নিয়ে যাবো, সব কিছু দেখাবো। আমি বলেছি ওর পেছনেই আমি পুরো সময়টা দেবো এখন, যাতে ও আসল যে জিনিসগুলো দেখার, যেগুলো ছোট থেকে আমরা দেখে বড় হয়েছি, যার জন্য আমাদের এত সুন্দর মনন তৈরি হয়েছে, এত সুন্দর মন তৈরি হয়েছে। আমি এত কিছু যে সব আমার ছেলে এক সময় বলে, ধরো বেশ কিছু চাকরিজীবী এরা বসে গল্প হচ্ছে, অনেক কিছু রাজনীতি নিয়ে কথা হচ্ছে, আমি তো খুব একটা সব বিষয় থাকি না, কিন্তু যখন আমি ধরো সবার সঙ্গে কথা হচ্ছে, আমি আমার ওপিনিয়ন বা আমার পয়েন্টগুলো তুলে ধরি। তা আমার ছেলে তখন সেদিন বলছিল, মা তুমি এত কী করে জানো? ও আসলে ভাবে যে মা তো রান্নাবান্না নিয়েই থাকে, কিন্তু যে ছোট থেকে যেভাবে আমাদের যেটা অ্যাকচুয়াল আপব্রিঙ্গিং, সেটা আমাদের যেভাবে তৈরি করে আমরা সেভাবেই থাকি। শুধু মোবাইল ঘাটছি মানে এই নয় যে আমি কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া করছি, আমি সবসময় নলেজ
ফেসবুক এত করি, কিন্তু কেউ আমাকে মেসেজ তো, আমার মেসেঞ্জারই নেই, আমাকে মেসেজে কেউ করে পায় না। যখন একমাত্র মনে হয় না আমার ভিউয়ার্সদের সাথে আমি একটুখানি কথা বলবো, তখনই মেসেঞ্জারটা ইনস্টল করি। আমি কোনো সময় কারোর মেসেজে রিপ্লাই দিই না, মানে পায় না তারা আমার কাছে, কারণ মেসেজই নেই, মেসেজ করি না, আমি শুধু এই ইনফরমেশনগুলো গ্যাদার করি। তো এবার আমি যেটা ঠিক করেছি যে এই জিনিসটা আমাকেই ঠিক করতে হবে। আর ওর এই পড়াশোনাটা যে আমি নিজের হাতে নিয়েছি, এখন এটা আমার হাতেই থাকবে। হ্যাঁ, একজন ম্যাথস, একজন ইংলিশের আমার গাইডেন্সের দরকার আছে, তাই তাদের রাখা, বাকি পুরোটাই বলতে গেলে আমিই তৈরি করাবো। আর ওই যে বললাম ওকে এভাবে তৈরি করতে হবে, সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শোনানো, যেগুলো আমি শুনে বড় হয়েছি, ওকেও আমি সেভাবেই, এতে আমারও মন খুশি খুশি থাকবে, ও ভালোভাবে তৈরি হবে। এই ফার্স্ট টাইমটা হয়ে যাক, তারপর এগুলো আমি প্ল্যান করেছি যে কী কী করবো, কোথায় কোথাও ওকে নিয়ে যাবো, কী কী দেখাবো। একজন মা, মানে আমি এখন রিয়েলাইজ করি, হয়তো বয়সের সাথে সাথে, অনেকটা ছোট বয়সে মা হয়ে গেছিলাম, ততটা বুঝতাম না, ছেলে বড় হয়ে যাচ্ছে, এবার ওকে আমাকে বুঝতে হবে বা ওকে সেই জিনিসগুলো বোঝাতে হবে। শুধু পড়াশোনা আটকে থাকলেই তো চলবে না, যতই স্কুলে পড়াশোনার প্রেশার হোক না কেন। তো যাই হোক, আশিস এতটাই টায়ার্ডটা নিয়ে পড়েছে, আমি আবার শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, এখন তো পরীক্ষা, আমি সব কাজই করছি, কিন্তু সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না, যতটুকু না করলেই নয় ততটুকুই। তো পরীক্ষাটা হয়ে যাক, তখন আবার সব কিছু, এই জিনিসপত্র যা যা, ধরো এখন তো মাসকাবাড়িটা আমি ঠিক করে আনতে পারছি না, ওই জেপ্টো থেকে অর্ডার করছি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিও যাই না, সব অগোছালো হয়ে রয়েছে, সব আবার ঠিকঠাক করবো। ওর জাস্ট নেক্সট ফ্রাইডেটা এলে, এখন টানা এক্সাম, টানা, কালকে যে হবে, যে বাড়ি আসবে, সোম মঙ্গল বুধ পরপর এক্সাম, বলে একদম আইসোলেটেড। কি করে আইসোলেটেড হবি? স্কুল অ্যান্ড বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।